আরে তোমার এখন বয়সটা কত? 16-17 বছর বয়স তোমার। ভালোবাসার সময় তো বয়স দেখোনি, এখন কেন বলছো? ভালোবাসার সময় তো মুড দেখতে হয়, তাই না? যেমন এখন আমার মুড নেই, আগে প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, একটা কথা বলো, বিয়ের এত তাড়াহুড়ো কিসের? আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি? আর যদি পালিয়ে যাও? পালিয়ে গেলে ধরে রেখো। কিভাবে? এইভাবে। তুমি বিয়ে কবে করবে? আরে তোমার এখন বয়সটা কত? 16-17 বছর বয়স তোমার। ভালোবাসার সময় তো বয়স দেখোনি, এখন কেন বলছো? ভালোবাসার সময় তো মুড দেখতে হয়, তাই না? যেমন এখন আমার মুড নেই, আগে প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, একটা কথা বলো, বিয়ের এত তাড়াহুড়ো কিসের? আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি? আর যদি পালিয়ে যাও? পালিয়ে গেলে ধরে রেখো। কিভাবে? এইভাবে। তুই? আমাদের যখনই 16-17 বছর বয়স হয়, আমাদের মধ্যে একটা চাহিদার জন্ম হয়। আসলে বয়সটাই এরকম যে আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণে রাখা উচিত। সরকারি হিসেব অনুযায়ী যখন আপনার 18 বছর বয়স হয়, তখন আপনাকে সাবালক বলা হয়। নাবালক অবস্থায় প্রেম করা একটা অপরাধ, কিন্তু যৌবনের সময় বেশিরভাগ ছেলেমেয়েরাই এই ভুলটাই করে। তারপর অনেকবারই সেখান থেকে জন্ম নেয় অপরাধের নতুন ঘটনা। চলুন দেখা যাক সুধার সঙ্গে কি হয়েছিল। হে ইন্সপেক্টর স্যার, আমাকে সাহায্য করুন, আমার মেয়ে। আপনি প্লিজ বসুন, প্লিজ বসুন। কি হয়েছে? এত ভয় পেয়ে আছেন কেন? আমার মেয়ে কাল রাত থেকে বাড়ি ফেরেনি। চলে আসবে, হতে পারে কোনো বন্ধু বা আত্মীয়র বাড়িতে গেছে। না না, ওর 16 বছর বয়স, ওর কোনো বন্ধু টন্ধু নেই, শুধু ওই অপদার্থ ছেলেটা ছাড়া। কে? ওর নাম বিকাশ স্যার। আমার মেয়েকে ওর ভালোবাসার জালে ফাঁসিয়ে রেখেছে, আর ও লুকিয়ে লুকিয়ে এসে দেখা করে। আমার খুব ভয় করছে, ও আবার আমার মেয়ের সঙ্গে কিছু করবে না তো? দেখুন, আপনি ভয় পাবেন না। আচ্ছা, ওর কোনো ছবি আছে? হ্যাঁ আছে তো, এই যে। আমার মেয়ের নাম হলো সুধা। সুধা। দেখুন, আপনি চিন্তা করবেন না, আমরা ওকে ঠিক খুঁজে নেব। ওনার থেকে সব ডিটেলস নিয়ে নাও। স্যার আসুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কিছু জানতে পারলে? কোথায় ও? কিছু জানলে? না, ওকে কোথাও পেলাম না। কেমন বাবা তুমি? বাবা হওয়ার কোনো কর্তব্যই পালন করো না। আমি কতবার বারণ করেছিলাম আমার মেয়ের সঙ্গে যেন ওই ছেলেটার নাম এসে, কিন্তু তুমি আমার একটা কথাও শোনো না। যদি আমার মেয়েটার কিছু হয়ে যায়, আমি সারা জীবনও তোমার সঙ্গে কথা বলবো না। আরে ও তো আমারও মেয়ে, ওকে নিয়ে আমারও টেনশন হচ্ছে। হ্যাঁ, তাহলে বাবা হওয়ার কর্তব্য পালন করো। খুঁজে আনো ওকে, যেখান থেকেই হোক। ওকে যেখান থেকে হোক রমা, খুঁজে নিয়ে রমা, please এসো। শান্ত হও, রমা। সব ঠিক হয়ে যাবে। আসলে কি ঘটেছিল সুধার সঙ্গে? একজন মায়ের কাছ থেকে যদি তার সন্তান কিছুক্ষণের জন্য হলেও দূরে সরে যায়, তাহলে সেই মায়ের উপর দিয়ে কি যায় সেটা তো আপনি বুঝতেই পারছেন। আর এখানে সুধাকে সারা রাত ধরেই খুঁজে পাওয়া যায়নি। পুলিশ বিকাশকে খোঁজার জন্য টিম পাঠিয়েছিল, আর বিকাশ ধরা পড়ে গিয়েছিল। বল, সুধা কোথায়? স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। কিছু করিসনি মানে? আমরা তো কিছু বলিনি। কি করেছিস কি তুই সুধার সঙ্গে?
স্যার আমি ওকে ভালোবাসি স্যার। স্যার আমি ওকে কিছু কেন করব? তাহলে লুকিয়ে কেন ছিলে? আমি ভয় পেয়ে গেছিলাম। রিকি আমাকে ভয় দেখিয়েছিল। সুধার বাবা রিকির বাড়িতে এসেছিল, উনি ওকে খুঁজছিলেন। আর সুধার মা পুলিশের কাছে গেছিল কমপ্লেন করার জন্য। স্যার আমি কিছু বুঝতে পারিনি স্যার, আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। যদি তুই কিছু না করে থাকিস তাহলে ভয় পেলি কেন? স্যার কারণ ওই রাতেও আমার সঙ্গে ছিল স্যার। নাবালিকার সাথে প্রেমের সম্পর্ক তৈরি করা আইনত অপরাধ। একটা মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে ভুলভাল বুঝিয়ে ওর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে ওকে গায়েব করে দিলি, এটাকে তুই ভালোবাসা বলিস? স্যার আমি ভালোবাসতাম স্যার। আমি ওই দিন রিকিকে বললাম সুধাকে ড্রপ করে দিতে, কারণ ও ওর কলোনিতে থাকে স্যার। তার মানে সুধা রিকির সঙ্গে গিয়েছিল? হ্যাঁ স্যার। আর স্যার রিকি যখন সুধাকে ড্রপ করেছিল তখন ও আমাকে বলেও ছিল। এই রিকিকে ধরো, আর সুধার কলোনির আশেপাশে যদি কোনো সিসিটিভি ক্যামেরা থাকে সেগুলোর ফুটেজ বের করো। ওকে স্যার। বিকাশ কি সত্যি কথাই বলছিল যে ও সুধাকে মারেনি, নাকি এটা ওর আর ওর বন্ধু রিকির কোনো প্ল্যান ছিল? সুধা বিকাশকে বিয়ে করতে চেয়েছিল। বিকাশ যদি কিছু না করে থাকে তাহলে ও পালালো কেন? সুধাকে কি সত্যিই রিকি বাড়িতে ড্রপ করে দিয়েছিল? এই বিষয় তো রিকি ধরা পড়ার পরেই জানা যাবে। চিজ সি, হ্যাঁ নাইস। তাই না? সো কফি তো শেষ হয়ে গেল, এবার ঘুরতে যাই। ঘুরতে? হ্যাঁ। কত রোদ উঠেছে, এই মিষ্টি মুখটাতে একেবারে ট্যান পড়ে যাবে। একটা কাজ করি, রিকির ওখানে যাই। কি বারবার রিকির কাছে? আমি যাব না। আর আমি জানি তুমি ওখানে কেন যেতে চাও। যখন জানোই তাহলে তো খুবই ভালো ব্যাপার। আরে লাগছে, ছাড়ো। এত নরম তুমি? আমি না ভীষণ সেনসিটিভ। আমার বাবা না আমাকে খুব আদর দিয়ে মানুষ করেছে। হ্যাঁ হ্যাঁ, জানো আমার বাবা আমাকে রোজ হান্টার মারতো। হ্যাঁ সে তো আমি জানি। হ্যাঁ কে রে? তোর বাবা? তোকে বলেছিলাম না আমার মেয়ের সঙ্গে তুই আর দেখা করবি না, তাও তুই আমার কথা শুনিসনি। আজকের পর থেকে আমার মেয়ের আশেপাশে যদি তোকে দেখি তাহলে তোকে আমি মেরে ফেলবো। আর তুই এরপর থেকে এর সঙ্গে যদি দেখা করিস তাহলে আমি তোকেও মেরে ফেলবো। চল চল বলছি। ওই দিনই যদি ওই ছেলেটার নামে পুলিশে কমপ্লেন করতাম তাহলে আমার মেয়ের এই বিপদ হতোই না। ওই ছেলেটাই আমাদের মেয়েকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। এই ধরনের ছেলেদেরকে আমি খুব ভালো করেই জানি। শুধু আমার মেয়েটা ভালোই ভালোই ফিরে আসুক ভগবান, আমি আর কিচ্ছু চাই না। হ্যালো, কি? আপনারা আমাকে এখানে আনলেন কেন? আমাদের মেয়ে সুধা কোথায়? না, আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে সুধা, আমার মেয়ে। দেখুন, নিজেকে সামলান। আমরা সুধার লাশ একটা বস্তায় পাহাড়ের পাশে পেয়েছি। কিছু বাচ্চারা ওখানে ট্রেক করতে গেছিল, ওরা বস্তাটা দেখেছিল আর ওটা থেকেই লাশটা বেরিয়েছে। শনাক্তকরণের পরে জানা গেল যে লাশটা সুধার। খুন করেছে ওই শয়তানটা, আমার ফুলের মতো মেয়েকে খুন করেছে। তাহলে সুধাকে কে হত্যা করেছিল? সুধাকে পাওয়া যাচ্ছিল না, সেই জন্য ওর বাবা মায়ের আশা ছিল যে ও ফিরে আসবে। কিন্তু নিজের মেয়ের মৃতদেহ দেখে সেই আশাও ওদের ভেঙে যায়। পুলিশেরা অনেক রকমভাবেই তদন্ত করেছে, কিন্তু কোনো দিক থেকেই সূত্রপাত হচ্ছিল না। তারপরই পুলিশের হাতে রিকি ধরা পড়ে। ওকে স্যার, জয় হিন্দ। স্যার, রিকিকে নিয়ে এসেছি, লকআপে আছে। চলো এবার রিকিকে একটু জামায়াদর করা যাক।
সুধাকে কেন মেরেছিস বল। স্যার স্যার আমি কিছুই করিনি স্যার, আমি তো এদের দুজনের ঝামেলায় ফেসে গেলাম। যদি তুই কিছু নাই করে থাকিস তাহলে লুকিয়েছিলি কেন? স্যার, এ মনে হয় নতুন এক গল্প শোনাবে। সুধাকে এই খুন করেছে, তাই জন্য ও পালিয়েছিল। ধরা পড়েছে, তাই ও নাটক করছে। তাহলে এর কাহিনীটা একটু শুনে নেওয়া যাক, চল বলে ফেল। স্যার আমার মনে হচ্ছে সুধাকে ওর বাবাই মেরেছে স্যার। একজন বাবা তার মেয়েকে কেন মারবে? কারণ স্যার উনি সুধা আর বিকাশের রিলেশনটা নিয়ে খুব রেগেছিলেন। আর স্যার উনি তোকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন। আর তারপর ওরা দুজন চুপি চুপি আমার বাড়িতে চলে এসেছিল। তুই তোরা দুজন আমার বাড়িটাকে হানিমুন স্পট মনে করেছিস? হ্যাঁ, যখনই মনে হবে তখনই এসে শুরু করে দিবি। কি বাজে কথা বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোর? হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে আমার। আরে ওর বাবা তোদের দুজনকে হুমকি দিয়েছিল না, মেরে ফেলবে তোদের দুজনকে। তবুও কি করছিলি তোরা এখানে? তুই টেনশন কেন নিচ্ছিস? আমি আছি তো। কেন নেব না টেনশন? হ্যাঁ, আরে এটা আমার বাড়ি ভাই, আর তোরা দুজন এটাকে হানিমুন স্পট বানিয়ে দিয়েছিস। আরে এই বাচ্চা মেয়েটা, এর এত প্রেমের নেশা চড়েছে যে কিছুই বুঝতে পারছে না। পড়াশোনার বয়সে এই সব করে বেড়াচ্ছে ও। এই একটু বেশি কথা বলছিস তুই। বলতে হবে আমায়, বলতে হবে ভাই। আমি বললাম না তোকে ওর বাবা তোদের দুজনকে হুমকি দিয়েছে। এখন শোন, এরপর যদি কোনো সমস্যা হয় তাহলে কে ভুগবে? তুই বল, কে ভুগবে? তুই টেনশন নিস না, আমি সবটা দেখে নেব। আরে কি টেনশন নেব না? এই তোদের দুজনের মজার চক্করে না তোরা আমাকে মারবি একদিন। দেখো আমি যাচ্ছি, ওকে বলে যেন আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলে। আর এটাও বলে দাও যে আমি ওর হবু বৌদি। আমার কথা মন দিয়ে শোনো, আমি যা কিছু বলছি তোমাদের দুজনের ভালোর জন্য বলছি। চিন্তা হচ্ছে তোমাদের নিয়ে। এখন অনেক রাত হয়ে গেছে, তুমি একা যাবে না, আমি ছেড়ে দেবো তোমায়। বাইরে ওয়েট করো। ভাই তুই শুধু মজা করার জন্য এইসব করছিস? দেখ, ও একটা বাচ্চা মেয়ে, নতুন বয়ফ্রেন্ড বানাবে, সবকিছু ভুলে যাবে। তুই কেন এই বিষয়টা নিয়ে এত চিন্তা করছিস? ও ভুলে যাবে, ওর বাবা ভুলবে না। তুই না শুধু শুধু টেনশন করছিস, আর আমাকেও দিচ্ছিস। দিস না ভাই, যা ছেড়ে আয় ওকে। এইসব চলছিল স্যার, এবার আমি আপনাকে আর কি কি বলবো। দেখুন স্যার, আমি সুধাকে ওর কলোনির সামনে সেদিনকে রাতে নামিয়ে দিই। স্যার ওর বাবা এত বড় সাইকো, এত বড় ঝামেলায় কেন পড়বো আমি? আপনি আপনি নিজেই ভেবে দেখুন স্যার। রিকি ধরা পড়ার পরে পুলিশের জিজ্ঞাসাবাদের পরে একটা নতুন অ্যাঙ্গেল থেকে কেসটাকে দেখার সুযোগ পেল তারা। তাহলে রিকি আর বিকাশ কি সত্যি সুধাকে হত্যা করেনি? তাহলে কি এই মামলা অনার কিলিং এর বিষয় হতে পারে? একজন বাবা কি তার মেয়েকে কোনো রকমভাবে হত্যা করতে পারে? আজকালকার জগতে যে সকল ঘটনা আমরা দেখতে পাচ্ছি, এটা কোনো বড় বিষয় নয় যে একজন পিতা তার মেয়েকে হত্যা করতে পারে। কারণ মানুষ যখন তার জ্ঞান হারিয়ে ফেলে তখন তারা ভালো মন্দের বিচার করতেই ভুলে যায়, এমন কিছু করে বসে যার ফলে তাকে সারা জীবন ধরে অনুশোচনা করতে হয়। স্যার, এই দেখুন, সুধার বাড়ির পাশে সিসিটিভি ফুটেজ। এতে তো অন্য কিছু দেখা যাচ্ছে। কই দেখাও।
কেসটা তো একদম অন্য মোড় নিয়ে নিল। তুলে নিয়ে এসো রমাকে। স্যার, তাহলে কি একজন মা তার মেয়েকে হত্যা করতে পারে? সিসিটিভি ফুটেজে দেখা গেছে রমা একটা বস্তা নিয়ে গাড়িতে উঠছে, কিন্তু এটা কি করে সম্ভব? একজন মা এইভাবে তার মেয়েকে কি করে নির্মমভাবে হত্যা করতে পারে? সেই মায়ের একবারও হাত কেঁপে ওঠেনি? আর এই বিষয়ে সুকেশ কি কিছুই জানতে পারেনি? কেন মেরেছ সুধাকে বলো? এটা আপনি কি বলছেন? আমি কেন নিজের মেয়েকে খুন করব? আর যে রাত থেকে ওকে পাওয়া যাচ্ছে না, আমি বাড়িতে ছিলামই না। আমি আমার বন্ধুদের সঙ্গে ট্রিপে গিয়েছিলাম। আমি বাড়িতে ফিরে আসার পরেই জানতে পারি যে সুধাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি বাইরে ছিলেন আর সেই সুযোগ নিয়েই আপনার স্ত্রী সুধাকে মেরে ফেলেছে। কেন? কি? রমা, তুমি চুপ করে আছো কেন? রমা বলো, রমা বলো, এটা তুমি করেছো? বলো রমা, বলো। হ্যাঁ, আমি মেরেছি সুধাকে। আমি হাজারবার বারণ করা সত্ত্বেও ও ওই ছেলেটার সঙ্গেই মিশছিল। ওই ছেলেটা আমার মেয়ের জীবন শেষ করে দিচ্ছিল, কিন্তু আমার মেয়ে ওর প্রেমে পাগল ছিল। ও তো জানতোই না কোনটা ঠিক কোনটা ভুল। বাই। বাই। দাঁড়া, কি হয়েছে মা? আমি তোকে বারণ করেছিলাম না এই রাস্তার ছেলেটার সঙ্গে দেখা করবি না? আরে মা, আমি ওকে ভালোবাসি। ভালোবাসা? ভালোবাসার বয়স এটা নয়। যখন বুঝতে পারবি তখন অনেক দেরি হয়ে যাবে। বুদ্ধি আছে আমার, তুমি আমায় বেশি শিখিও না। বুঝিস তুই? সবকিছু বুঝিস? কি করে এসেছিস বল? কি করে এসেছিস আরে তুই? শুয়ে এসেছি ওর সঙ্গে। প্রবলেমটা কি তোমার? আমার জীবন আমি যেভাবে ইচ্ছে বাঁচবো। ফষ্টি নষ্টি করেছিস তুই? হ্যাঁ, ওর সাথে ফষ্টি নষ্টি করেছিস তুই? হ্যাঁ, এত বড় কথা তোকে আমি। আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি। না চাইতেও আমি আমার মেয়েকে মেরে ফেলেছি। আমি দেখতে পারছিলাম না যে ওর নিজের জীবনটা এইভাবে শেষ করে ফেলছে। তাই আইন নিজের হাতে নিয়ে নিলেন? আপনি তো ওর কাউন্সেলিংও করাতে পারতেন। অপরাধ যে ভাবনা থেকেই করা হোক না কেন, তা অপরাধী হয়। এবার পচো জেলের মধ্যে। রমা কি ঠিক কাজ করেছে? একদমই না। মানছি যে মেয়ে ভুল করছিল, কিন্তু তার মানে এই নয় যে মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে কারোর জীবনটাই শেষ করে ফেলবে। রমা সুধাকে মেরে বিকাশকে ফাঁসানোর চেষ্টা করছিল। এখন রমা জেলে, আর বিকাশও তার ভুলের শাস্তি পাচ্ছে। নাবালক ছেলে অথবা মেয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করা একটা অপরাধ। আমি রানী চ্যাটার্জি এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে নতুন ঘটনার সঙ্গে। সতর্ক থাকুন আর দেখতে থাকুন ক্রাইম চক্র। জয় হিন্দ। দিদি, আয় না ভিতরে। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয়। দিদি, এটা তো নিজের বাড়ি ভাবতে পারিস। আই এম সো সরি জয়া, আমার জন্য তোকে এত সমস্যায় পড়তে হচ্ছে। দিদি, তুই সরি বলছিস কেন? বাবা বলেছে আমাকে তুই কতটা কষ্টে আছিস, তাই আমি ভাবলাম তোকে এখানেই নিয়ে আসি, যাতে তোর মনটা ভালো থাকে। আমি জানি যেদিন থেকে ও তোকে ঠকিয়ে চলে গেছে তুই ভেঙে পড়েছিস।
যাকে সেসব কথা ছাড় আর এনজয় কর। আরে বিরাট, রীতা দি, তুমি তো ওকে চেনোই, বলো। হাই, কেমন আছো? ঠিক আছে। জয়া, আমি অফিসের জন্য বেরোচ্ছি। আমার আসতে একটু দেরি হবে। কোম্পানিতে ট্রান্সপোর্টের কিছু ইস্যু হচ্ছে, সলভ করতে করতে আমার সারাটা দিন চলে যাবে। টেক কেয়ার। হ্যাঁ, বাই। দিদি, আয় না। আই এম সো সরি জয়া, তোকে আমার জন্য সেদিন অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করতে হলো। আরে তুই কেন সরি বলছিস? ইনফ্যাক্ট আমার তো তোকে থ্যাংক ইউ বলা উচিত। বিরাট খুব ভালো ছেলে। আমার তো মনে হয় যে ওর মতো ছেলে আমি খুঁজলেও পেতাম না। আমার অনেক খেয়াল রাখে ও। হি ইজ দ্য বেস্ট হাজব্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। আমার আসার খবরে বিরাট খুব রাগ করেছে, তাই না? রাগ? একদমই না। ইনফ্যাক্ট ওই আমাকে বলেছিল তোকে এখানে আনতে, যাতে তুই ওই জয়েশকে ভুলতে পারিস আর এগিয়ে যেতে পারিস। আর রাগ? ও কখনো রাগ করেই না, শুধু ভালোবাসতে জানে। মহারানী তো বেশ মজাই আছে। যদি সেদিন আমি বিয়ের মণ্ডপ থেকে না পালাতাম, তাহলে আজ ওর জায়গায় আমি থাকতাম। কিন্তু এখনো বেশি দেরি হয়নি, আমি আমার জায়গা ফিরিয়ে নেব। আরে বিরাট, থ্যাংক ইউ সো মাচ আমাকে এই কাজ দেওয়ার জন্য। না হলে সারাদিনে আমি খুব বোর হয়ে যেতাম। এখন আর বোর হই না। থ্যাংক ইউ বলার কোনো প্রয়োজন নেই। এমনিতেও কোম্পানিতে ডেটা এন্ট্রির জন্য কাউকে চাই, তাই আমি ভাবলাম এই কাজটা তো তুমি করতেই পারবে। বাই দ্য ওয়ে, আজ রাতের মধ্যে কাজটা সম্পূর্ণ করো। হ্যাঁ। দিদি, বাবা ফোন করেছিল, বলছিল শরীরটা ভালো নেই, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। আমিও দেখা করতে চাই, কিন্তু আমাকে এই কাজটাও শেষ করতে হবে। দেখো, এই কাজটা খুবই ইম্পর্ট্যান্ট। ল্যাপটপ সঙ্গে নিয়ে যাও আর কাজটা সম্পূর্ণ করো। বিরাট, যাওয়া আসা করতে আমার 5 ঘন্টা লেগে যাবে, আর পথে ইন্টারনেটও থাকবে না। কি করে হবে? আমার দ্বারা হবে না এই কাজ। দিদি, তুই এক কাজ কর, তুই এখানেই থেকে যা, আমি চলে যাচ্ছি। তুই কাজ শেষ করে চলে আসিস, ঠিক আছে? ঠিক আছে, তুই সামলে নিবি তো? সব সামলে নেব দিদি, ডোন্ট ওয়ারি। ঠিক আছে। ওকে, বাই। আরে দাও, আমি ধুয়ে দিচ্ছি। না না, আমি করে নেব, তুমি ওসব নিয়ে ভেবো না একদম। আরে এতে কষ্টের কি আছে বলো তো? যদি সেদিন আমি না পালাতাম, তাহলে আমি তোমার বউ হতাম, এইসব কাজ আমিই করতাম। কিন্তু এই সব সুখ আমি জয়াকে দিয়ে দিয়েছি। যাই হোক, কোন ব্যাপার না, দাও আমি ধুয়ে দিচ্ছি। বিরাট, বিরাট, হ্যাঁ, একটু কিচেনে এসো তো। বিরাট, তাড়াতাড়ি এসো না, খুব অসুবিধে হচ্ছে। এই চুলটা সরাও তো মুখের উপর থেকে। সেদিন যদি আমি তোমাকে ছেড়ে না যেতাম, তাহলে আমি তোমার বউ হতাম। তোমাকে আমি জয়ার থেকেও বেশি ভালোবাসতাম। চাইলে পরখ করে দেখো।
আরে কিছু অন্তত বলো, এই সুযোগ কিন্তু বারবার আসবে না। সুযোগ তো আমি কখনোই ছাড়ি না। সেই দিন তুমি আমার সঙ্গে বিয়ে না করে কত বড় ভুল করেছ, আজকে তোমাকে দেখাচ্ছি। আরে থামো বিরাট, কি করছো? আস্তে। তুমি সত্যি বলছো, জয়ের থেকে বেশি মজা তুমি দিচ্ছ। আমি বলেছিলাম না? এখন আবার কি এলো? দেখো, জয়া এসেছে। হ্যাঁ তো কি, দরজা খোলো। তুমি গিয়ে খোলো। তুমি খোলো, তোমার বউ এসছে। আরে জয়া, তোর দুদিন পরে আসার কথা ছিল না? হ্যাঁ, কিন্তু বাবা আমাকে আবার পাঠিয়ে দিল। আমাকে বলল যে আমি ঠিক আছি, তুই চলে যা। আচ্ছা। তোমার গলায় এটা কিসের দাগ? কোথায় দাগ রয়েছে? হ্যাঁ আছে। না 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 না, আরে ওটা সস লেগে গেছে এখানে। সস? হ্যাঁ, আরে ও কি করে খায় তুই তো জানিসই। রীতা ঠিকই বলছে, বুঝতেই পারি না, অফিসের কাজে ব্যস্ত ছিলাম, কখন যে দাগ লেগে গেছে বুঝতেই পারিনি। রীতা, তুমি এখানে কেন এসছো? আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি রীতা, আমার তুমি ক্ষমা করে দাও রীতা। জয়েশ? দিদি জয়েশ এখানে কি করছে? আমি ক্ষমা চাইতে এসেছি। আমার পরিবারের চাপে পড়ে আমি তোমায় ছেড়ে চলে গেছিলাম, কিন্তু আমি তোমায় ভুলতে পারিনি, আর সেই জন্যই আমি আজ আমার পরিবারকে ছেড়ে তোমার কাছে এসেছি। দেখো, তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না, বেরিয়ে যাও এখান থেকে। না রীতা, এমনটা বলো না, আমি তোমায় ভীষণ ভালোবাসি আর আমি তোমায় বিয়ে করতে চাই। প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও আর বিয়ের জন্য রাজি হয়ে যাও। ও যদি ওর ভুল বুঝতে পারে তাহলে তোমার ওকে ক্ষমা করে দেওয়া উচিত আর ওর সঙ্গে বিয়ে করে নেওয়া উচিত। হ্যাঁ দিদি, এটাই ঠিক হবে। আর এমনিতেও এটা আমি খুব ভেবেচিন্তেই বলেছি। এমনিতেও তো জয়েশের কাছে নিজের বাড়ি নেই, আর আমি আমার রুমটা রেন্টে দেবো ভাবছিলাম, তাহলে তোমরা ওখানে কদিন থেকে যেও। আচ্ছা, জয়েশকে বিয়ে করলে ওর সন্দেহটা দূর হয়ে যাবে আর আমি বিরাটের কাছাকাছিও থাকতে পারবো। ভালোই প্ল্যানটা। ঠিক আছে, তুমি যখন ভুলটা বুঝতেই পেরেছো তখন তোমাকে ক্ষমা করতে আমি রাজি আছি। সত্যি রীতা, তুমি তুমি ভাবতেও পারবে না যে আজ আমি কতটা খুশি। আর আমরাও। থ্যাংক ইউ। তুমি সত্যি জানো না রীতা যে আজ আমি কতটা খুশি। আমিও। বিরাট কিন্তু আমাদের অনেক সাহায্য করেছে বলো। হ্যাঁ। খুব ভালো মনের মানুষও। হ্যাঁ। আচ্ছা শোনো, এই যে তোমার জন্য দুধ নিয়ে এসেছি আমি। বিয়ের প্রথম রাত থেকে তো তুমি আমার ভীষণ যত্ন করছো। আর ওদিকে দেখো আমার বাড়ির লোক যে তোমার সঙ্গে আমার বিয়েতে রাজি হচ্ছিল না, এখন আফসোস করবে ওরা। এখন ফুলসজ্জার সময় হয়ে গেছে। আজকে নয়, আজ আমি খুব ক্লান্ত। কাল? ঠিক আছে সোনা, আমি তোমার উপর কোনো রকম কোনো জোর করব না। গুড নাইট। গুড নাইট।
কাজটা ভালো করে করেছো তো? হ্যাঁ, জয়েশ ঘুমিয়ে পড়েছে আর কাল সকালের আগে ওর ঘুম ভাঙবে না। জয়া কোথায়? ওকে আমি অন্য রুমে ঘুম পাড়িয়ে দিয়েছি। কি হয়েছে জামাইবাবু? তুমি কি নিয়ে এত চিন্তা করছো? আর কি কথা বলতে এসেছো? কি করে বলবো, কি করে বলি তোমাকে? তুমি আমার শালী না হলে অবশ্যই বলতাম। কোনো ব্যাপার না জামাইবাবু, তুমি আমাকে তোমার বন্ধুই ভাবতে পারো আর নিজের মনের কথা আমাকে বলতে পারো। জয়া, আমার আর হৃদার বিয়ে হয়েছে প্রায় 1 মাস হয়ে গেছে, কিন্তু আমাদের মধ্যে এখনো স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্ক তৈরি হয়নি। কি? হ্যাঁ, হতে পারে জামাইবাবু, দিদির মনটা হয়তো ভালো নেই। না জয়া, সেটা সমস্যা নয়। আমি রিতার আলমারিতে একটা ফাইল পেয়েছি। রিতা প্রেগনেন্ট। কি? হ্যাঁ, আমাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়নি আরও প্রেগনেন্ট হয়ে গেল। তার মানে হলো যে প্রেগনেন্ট? তুমি চিন্তা করো না, আমি দিদির সঙ্গে একবার কথা বলে দেখছি। না না জয়া, হয়তো আমার মধ্যে কোনো সমস্যা রয়েছে। আমার অনেক সময় খুব ইচ্ছে করে যে আমিও বিরাটের মতো স্বামী হওয়ার সুখ পাই। হয়তো এই সুখটা হয়তো আমার ভাগ্যে নেই। তুমি এমনটা কেন মনে করছো জামাইবাবু? আমি তো আছি তোমার পাশে। এই নাও তোমার দুধ। আজ খেতে ইচ্ছে করছে না। কেন দুধ খেতে ইচ্ছে করছে না কেন? স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এটা, নাও খাও। আর তোমার স্বাস্থ্যের খেয়াল আমি রাখবো না তো কে রাখবে? জানি না কেন, কিন্তু যবে থেকে দুধ খাচ্ছি খুব ঘুম পায় আমার। কি বাচ্চাদের মতো বাহানা করছো? খাও দুধ। আমি ওয়াশরুমে যাচ্ছি, আমি কিন্তু গ্লাস খালি দেখতে চাই ফিরে এসে। কি করছে তোমার স্বামী? রোজের মতো আমার ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে হয়তো। এত রাত্রেবেলা ও গেল কোথায়? একবার দেখে আসি। এইসব কি চলছে এখানে?
তুমি তুমি এখানে কি করছো? ঘুমোও না এখনো? তাহলে আমার পেছনে এইসব নোংরা খেলা খেলছো তোমরা, হ্যাঁ? তাতে কি হয়েছে? এখন যাকে ভালোবাসি তার সঙ্গেই তো আমি থাকবো, তাই না? আচ্ছা বেহায়া, আরে একবারের জন্য নিজের বোনের কথা তো ভাবতে পারতে। তোমার সাহস হলো কি করে আমার গায়ে হাত তোলার? আমার সাহস হলো কি করে? হ্যাঁ, তোকে তো মেরে ছাড়, ছাড় আমাকে, ছাড়। তোমাকে আমি তোকে আজ আমি নিতা, নিতা, বিরাট, এসব এসব কি হয়ে গেল? এই সব কিছু তুমি করেছো। আরে না, আমি এসব তুমি করেছো। অবৈধভাবে তৈরি করা সম্পর্কে কেউ কোনোদিনও সুখী হয় না, বরং সবথেকে বেশি কষ্টই পাওয়া যায়। রীতা ওর বোনের সম্পর্ককে নষ্ট করার জন্য যে খেলাটা খেললো, যে খেলাটা পাল্টে গিয়ে ওরই ক্ষতি হয়ে গেল, আর বেচারিকে নিজের প্রাণটাই দিয়ে দিতে হলো। বিরাট আর রীতা নিজেদের সম্পর্কটাকে অবৈধভাবে চালিয়ে যাচ্ছিল, আর তার মূল্য চোকাচ্ছিল জয়া আর জয়েশ। যেটা হয়েছে সেটাকে পাল্টানো যেত না, কিন্তু হওয়া থেকে আটকানো অবশ্যই যেত। এই চিন্তা রেখেই সমাজকে আরো সুন্দর করে গড়ে তোলার কর্তব্য পালন করতে হবে। আমি রানী এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে, একটা নতুন ঘটনার সঙ্গে। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ।